সেই সময় সেই কংগ্রেস দলের অন্য নেতারা যেন মিনমিন করতে থাকে এই গানটির মতো, আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এইভাবে তারা যেন মিনমিন করে বামফ্রন্টের প্রতিবাদ করতেন। কিন্তু মাননীয়া ছিলেন এক্সেপশনাল। তিনি এতটাই ডাকাবুকো ছিলেন যে 2011 সালে তাকে কিন্তু ক্ষমতায় আসতে দিতেই হলো শেষ পর্যন্ত বামফ্রন্টকে। যত উত্তরোত্তর সময় এগোলো ততই মাননীয়ার রূপ যেন গিরগিটির মতো বদলাতে শুরু করলো। তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লেন। নমস্কার। পশ্চিমবঙ্গে আজ যেন এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে শিল্প তো আসছেই না, বরং পশ্চিমবঙ্গ ছেড়ে প্রচুর সংস্থা এবং অনেকগুলো কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। 2011 সাল থেকে আজও পর্যন্ত অনেকগুলো কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়েছেন, কিছু গুজরাটে গিয়েছে, কিছু উত্তরপ্রদেশে গিয়েছে। যে মাননীয়া বলতে থাকেন গুজরাট হতে দেব না, হ্যাঁ সেই গুজরাটেই এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ঘাঁটি গেড়েছে। সেটা অতীতে টাটা হোক বা অন্যান্য যে কোম্পানিগুলো, এই যে সংস্থার কথা যদি বলতে হয় তবে ধরুন ওই 6688টি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন। এবার তারা কেন পশ্চিমবঙ্গ ছাড়লো এটা বুঝতে একটা দুগ্ধজাত বাচ্চা শিশুও বুঝতে পারবেন যে সেই কারণটা কি হতে পারে। আমি বলতে চাইছি সেই কাটমানি প্রথার কথা, যেটা অতীত থেকে চলে আসছে এই পশ্চিমবঙ্গে সেই 2011 পর থেকে। অতীতে কি হতো, তার আগে বামফ্রন্ট সরকারের আমলে কি হতো সেটা না হয় অন্য বিষয়, সেটা আমরা তো অন্তত চাক্ষুষ করতে পারিনি। কিন্তু এখন মানুষ কিন্তু সেটা চাক্ষুষ করছেন যে মাননীয়া তার রাজত্বকালে কি করছেন। দেখুন সেই কাটমানি যে পয়সাগুলো তাদের কাছ থেকে নেওয়া হতো, সংস্থা বলুন বা কোম্পানিগুলো, সেই কাটমানি না দিতে পেরে তারা যথারীতি পশ্চিমবঙ্গ ছাড়ছেন ঠিকই, কিন্তু এতে করে বাঙালির জাতির প্রতি একটা কিন্তু যে কলঙ্ক সেটা কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। তারা বলছেন যে পশ্চিমবঙ্গ মানেই কাটমানি, আর সেই কাটমানি কারা নেন তারা কিন্তু সেটা বিবেচনা করছেন না। তারা পুরো বাংলাকে, পশ্চিমবঙ্গকে কিন্তু ধরে নিচ্ছেন যে এইখানে বিজনেস করতে গেলে কাটমানি দিতে হয়, নইলে 6688টি সংস্থা পশ্চিমবঙ্গ কেন ছাড়লো এই প্রশ্নটা প্রথমে উঠবে। আর দ্বিতীয়ত বহু ছোট এবং মাঝারি শিল্পের বন্ধ হয়ে যাওয়া। এই ধরুন 18,450টি ছোট এবং মাঝারি শিল্প কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আর এই পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক কিন্তু কাজ করতে যান, অর্থাৎ এই সংখ্যাটা প্রায় 40 লক্ষের ওপরে। সেই 40 লক্ষ মানুষ তারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, তাদের পরিবারেরা রয়েছে পশ্চিমবঙ্গে। এর ভোটে কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে, 40 লক্ষটি পরিবারের কথা এখানে কিন্তু উঠবে। তাহলে আপনারা বুঝতে পারছেন 40 লক্ষটি পরিবারে কতগুলো ভোট থাকবে। পরিযায়ী শ্রমিকও যে একটা অন্যতম প্রধান বিষয় এই ভোটের ক্ষেত্রে। তারা যদি ট্রেন ধরে পশ্চিমবঙ্গে এসে ভোটটা দেন, বা নির্বাচন কমিশন যদি একটা স্পেশাল ট্রেন করেন যে বেঙ্গালোর বা বলুন গুজরাট বা উত্তরপ্রদেশ যেখানেই তারা থাকুন না কেন সেখানে ট্রেন পাঠিয়ে যদি তাদেরকে আনা হয়, তবে তারা এবং তার পরিবার সমেত যে ভোটগুলো পড়বে সেইগুলো এই সরকারের পক্ষে পড়বে। এটা যদি আপনি ভেবে থাকেন তবে আপনি এবং আমি দুজনেই হয়তো মূর্খের স্বর্গে বাস করছি। সুতরাং এই যে পরিযায়ী শ্রমিকেরা রয়েছেন তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিধানসভা নির্বাচনে। কিন্তু এসআইআর যেটা কয়েকদিন ধরে হচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে এই এসআইআর যেন কার্বলিক অ্যাসিডের কাজ করছে। কারণ বহু ইঁদুর তো গর্ত থেকে বেরিয়ে এসেছে, তাদেরকে সেই মোটা মোটা ইঁদুরগুলোকে এখন কার্যত কাঁটাতারের বাইরে বের করার জন্য হয়তো তারা পদক্ষেপ নেবেন, মানে নির্বাচন কমিশন বা কেন্দ্র সরকার। কিন্তু এটা কি এত সহজে সম্ভব হবে? কারণ এই যে বাদ যাওয়া ভোটার, তাদের মধ্যে বহু মানুষ এমন রয়েছেন মুসলিম হিন্দু নির্বিশেষে তারা কিন্তু ভারতের নাগরিক। তারা ওই 1947 সালে কিন্তু ভারত ছাড়েননি, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে কিন্তু যাননি, সেটিকেই আঁকড়ে ধরেছিলেন। সুতরাং সেই সমস্ত মুসলমান সম্প্রদায়ের ভাই যারা রয়েছেন তাদের যাদের নামটা গিয়েছে সেই নামগুলো কিন্তু অবশ্যই উঠাবে নির্বাচন কমিশন। সে কারণেই হয়তো ট্রাইব্যুনালের গঠন করা হয়েছে। কিন্তু ট্রাইব্যুনালে যাবে কজন? কারণ এই ক্ষেত্রেও একটা প্রশ্ন উঠছে যে বহু মানুষ 2012 সাল 11 সাল নাগাদ
পশ্চিমবঙ্গে বাংলাদেশ হয়ে ঢুকেছেন বাংলাদেশ থেকে। এই ক্ষেত্রে বারংবার একটা অভিযোগ উঠে থাকে যে বিএসএফ পাহারা দেয় বর্ডার, তাহলে তাদের ব্যর্থতা, তারা সেখানে পাহারাটা দিতে পারছেন না বলেই সেইখান দিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছেন। কিন্তু কেউ বলেন না যে জায়গাই দেওয়া হয় না, তবে ফেন্স কিভাবে দেওয়া হবে, আর ফেন্স না দিলে পরে কত জওয়ান রয়েছে, কত বিএসএফ রয়েছে, মানে আপনি সারিবদ্ধভাবে কতজনকে দাঁড় করিয়ে রাখবেন, সেটা কি সম্ভব? সমস্ত বিএসএফ যদি পশ্চিমবঙ্গকে পাহারা দেওয়ার জন্য নেওয়া হয়, তবে তো কাশ্মীর জম্মু উথল পুথল কাণ্ড শুরু হয়ে যাবে সেখানে। সুতরাং এই যে অভিযোগ, সেইগুলোও কিন্তু ভিত্তিহীন একেবারে অনেকে বলে থাকেন। দেখুন, যাদের নাম বাদ গিয়েছে তারা যদি ট্রাইব্যুনালে না যান বা গেলেও এইবার তারা পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন না। স্পষ্টতই আপনাদের বলে রাখি, এমন ধরনের কিছু হবে না, এটা আপনারা কিন্তু নিশ্চিত হবেন না। এইটাই হতে চলেছে, বিভিন্ন রকমের সূত্রের খবর কিন্তু এমনটাই বলছে। কারণ আপনি যদি অঙ্ক কষে দেখেন, এই কটা দিনে ট্রাইব্যুনালে যে জাজ রয়েছেন, সম্ভবত খুব ভুল না হয় যদি 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে 3 জন করে মেম্বার রয়েছেন। তো তারাই বিচার করবেন যে কারা সঠিক আর কারা মানে ভুল, কাদের তথ্যগুলো জাল করা রয়েছে 3000 বা 4000 টাকার বিনিময়ে। এই যে প্রসেস, এটা একটা কিন্তু দীর্ঘ প্রসেস। সুতরাং ভোট পেরিয়ে যাবে, কিন্তু এই প্রসেসের ফলটা তখনও কিন্তু বেরোবে না। যদি তথ্যের কথা বলি, তবে 27 লক্ষ কিন্তু সোমবার দিন বাদ পড়ে গিয়েছে। আপনি বলতে পারেন মোটামুটি রকমভাবে 27 লক্ষ একেবারে ডিলিটেড ভোটার। এরা ডিলিটেড ভোটারের তালিকার আওতায় চলে এসেছেন। এনাদের এইবারকার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে আর কিন্তু ভোট দেওয়া হচ্ছে না। আপাতত 27 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, যারা জাল সার্টিফিকেটের বিনিময়ে এই পশ্চিমবঙ্গে এতদিন ধরে বাস করছেন। খবর তো এমনটাই রয়েছে। আরও অদূর ভবিষ্যতে কত লোকের নাম বাদ যায় না ট্রাইব্যুনাল আদেও কিছু করতে পারে, সেটা না হয় আমরা পরবর্তীতে কিছু হলে পরে আপনাদেরকে নিশ্চিতভাবে জানানোর চেষ্টা করব। দেখুন, এইখানকার যিনি নির্বাচনী আধিকারিক রয়েছেন, মানে অবজারভার, সেই মনোজ কুমার, তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন তার যে বক্তব্য। তিনি বলছেন 45% নাম কিন্তু বাদ চলে গিয়েছে, অর্থাৎ 27 লক্ষ পাকাপাকি রকমভাবে বলতে পারেন যে এনারা এবার 2026 সালে ভোট দিতে পারছেন না। এবং 55% অর্থাৎ 33 লাখ নাম কিন্তু যুক্ত হবে। মানে একদিকে 27 লক্ষ নাম বাদ যাচ্ছে, অপরদিকে 33 লক্ষ নাম কিন্তু ভোটার তালিকায় যুক্ত হতে চলেছে। এই যে একটা নতুন ধরনের পরিস্থিতি, যেখানে ভোটারদেরই ভোট দেওয়ার অধিকার নেই, এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন মাননীয়া। তিনি একটি ভিডিও দেখছিলাম, সেখানে তার জনসভাতে তিনি বলছেন হাত তুলতে যে কাদের ভোটার তালিকা থেকে নামটা বাদ গিয়েছে। দেখা যাচ্ছে প্রায় সকলেই হাত তুলে বসে আছেন। আপনাদের গত কয়েকটি ভিডিওতে অনেকগুলো সমীক্ষা দেখিয়েছিলাম, ওপিনিয়ন পোল। সেই ক্ষেত্রে দুটো ওপিনিয়ন পোল এখনো পর্যন্ত এমন বেরিয়েছে যেখানে বিজেপির জেতার সম্ভাবনা প্রবল। আবার অপর একটিতে দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস জিততে চলেছেন। আজ আরও একটি সংস্থা কিন্তু কন্ডাক্ট করেছেন, যেটা এবিপি আনন্দ থেকে যাবতীয় রকমের নিউজ চ্যানেলে কিন্তু বারংবার ঘোরাফেরা করছে। ম্যাট্রিস বলে একটি সংস্থা, যারা মূলত এই ধরনের যে সমীক্ষা সেগুলো কন্ডাক্ট করে। প্রতিবারই আপনারা দেখতে পান পেপারের ফ্রন্ট পেজে এইগুলো কিন্তু ছাপা হয়। সেটা আপনি উত্তরবঙ্গ সংবাদ বলুন, যদি আপনি উত্তরবঙ্গে থাকেন, বা আনন্দবাজার সংবাদ বলুন, সমস্ত সংবাদপত্রের শিরোনামে কিন্তু এই ধরনের সমীক্ষাগুলো থাকে। আর এর একটা ব্যাপক প্রভাব পড়ে। আপনি দেখুন না, এই তালিকা অনুযায়ী তৃণমূল কংগ্রেস 140 থেকে 160টি আসন পেতে পারে। অপরদিকে বিজেপি 130 থেকে 150টি আসন পেতে পারেন, আর অন্যরা 8 থেকে 16টি আসন পেতে পারেন। কোথাও না কোথাও বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস জিতে বসে আছে, এমনটাই হয়তো এই সমীক্ষা কিছুটা বলতে চাইছে। কারণ ম্যাজিক ফিগার কিন্তু এখানে কেউই ছুঁতে পারেননি ঠিকঠাকভাবে। 140 থেকে 160 মানে আপনারা বুঝতে পারছেন, প্রায় এখানে 43% ভোটের কথা বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস 43% যদি ভোট পান, তবে বিজেপি পাবে
41% ভোট, আর বাকিরা 16% ভোট। এই বাকিদের মধ্যে হুমায়ুন কবিরের পার্টি থাকতে পারে, সিপিআইএম থাকতে পারে, বা অন্য কোনো রাজনৈতিক দলও থাকতে পারে, নির্দলও থাকতে পারে, সেটার কিন্তু কোনো উল্লেখ এই সমীক্ষাতে নেই। কিন্তু যে প্রশ্নটা আপনাদের শুরুতে বললাম, যে বিভিন্ন সংবাদ মাধ্যমে, অর্থাৎ আপনি টিভি টেলিভিশনে তো দেখছেন, কিন্তু যারা পত্র পত্রিকাগুলো পড়েন তারা কিন্তু চোখে এই ধরনের সমীক্ষা কিন্তু সচরাচর দেখছেন, যেখানে তৃণমূল কংগ্রেস অলরেডি জিতে বসে আছে, এমন ধরনের ভুরি ভুরি সমীক্ষা এখন দেখতে পাওয়া যাচ্ছে বাজারে। কিন্তু এর ফল তৃণমূল কংগ্রেস নেগেটিভভাবে পাবে না তো। কেন এ কথা বলছি? মানুষের মনে ক্ষোভ কিন্তু জমে রয়েছে, অনেক ধরনের ক্ষোভ মানুষের মনে রয়েছে। যারা বিভিন্ন রকমের ভাতা পাচ্ছেন তারাই যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন না, এটা কে এনশিওর করবে? কারণ কর্মসংস্থান আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় একটা ইস্যু, যেটা পশ্চিমবঙ্গে কিন্তু আদেও কখনোই ছিল না, আর অদূর ভবিষ্যতেও থাকবে না যদি তৃণমূলীরা আবার ক্ষমতায় আসেন। বাম জমানায় কিন্তু বারংবার চিরকুট তত্ত্বের একটা অভিযোগ উঠে থাকে, কিন্তু বাম এতটা খারাপ ছিল না। অনেকে বলে থাকেন বাম খারাপ, কিন্তু তৃণমূলীরা একটু বেশি খারাপ। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে এত ভুরি ভুরি টাকা উদ্ধার হলো, পার্থবাবু কিন্তু টিকিট পেলেন না। অপরদিকে বালুবাবু, মানে ওই জ্যোতিপ্রিয় বাবু, তার বিরুদ্ধেও অভিযোগ উঠল, তাকে জেলেও পোড়া হলো, কিন্তু সে আবার টিকিট পেলেন হাবড়া থেকে। সেটা আমাদের পরবর্তীতে না হয় আলোচনা হবে বিস্তারিতভাবে, যে এক যাত্রায় পৃথক ফল কেন হলো। একজন বেশি দুর্নীতি করে ফেলেছে এবং পয়সাটা নিজের পকেটে গুজিয়ে রেখেছেন, আর অপরজন যিনি দুর্নীতি করেছেন কিন্তু ভাগটাও দিয়েছেন, তাই কি তাকে টিকিট দেওয়া? এই যে মানুষের মনের প্রশ্ন, অনেকের মনে এই ধরনের হয়তো প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নগুলোর জবাব কিন্তু এনাদেরকেই দিতে হবে। অদূর ভবিষ্যতে ইলেকশনের রেজাল্টের উপরে সেইগুলো ডিপেন্ড করবে। দেখুন, যখন একটি পলিটিক্যাল পার্টির কাছে ডেভেলপমেন্ট এবং সামাজিক অগ্রগতির কোনো রকমের বালাই থাকে না, তখন কিন্তু তারা অন্য পথ অবলম্বন করে। যখন তারা দুর্নীতিগ্রস্ত এবং ক্রমশই যেন তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছেন, তাদের পার্টি যেন একেবারে একটা জোকার সার্কাসের পার্টি হয়ে গিয়েছে, মানুষদের ঘরে ঘরে গিয়ে মাইক নিয়ে হুমকি দিচ্ছেন যে ভোটটা আমাদের দিতে হবে, আমরা নাম লিখে রাখছি, আমাদের না দিলে ভোটের রেজাল্টের পর আমরা কিন্তু স্টিম রোলার চালাবো। এই যে জোকার পার্টি, এই জোকারেরা যতদিন এই ধরনের ফুটো মস্তানি করবেন, ততই কিন্তু তাদের হয়তো ভোট পার্সেন্টেজ কমবে। কারণ মানুষ এখন আর ওই আদিম যুগের মানুষ নয়। মানুষ এই ধরনের যে 2 টাকার মস্তানি, সেটা দেখে কিন্তু এখন অভ্যস্ত হতে শুরু করে দিয়েছে। তারাও তো বাঙালি। আপনি বাঙালি হয়ে বাঙালিকে হুমকি দিচ্ছেন, আর বাঙালিরাই সেটা সহ্য করবেন। আরেকটা আপনাদের বলছিলাম, সেই আইপ্যাক। এই আইপ্যাকের আগমন যেন পশ্চিমবঙ্গের মাননীয়ার কাছে রামবাণ হিসেবে কাজ করেছে। এই আইপ্যাক মাননীয়াকে বলছেন যেন, তুমি না ডাকলে কাছে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল। আর বললাম না, বেশি ভুললে পরে কপিরাইট চলে আসতে পারে। এতটুকুতেই এসেছে কি না সেটা হয়তো পরবর্তীতে দেখতে হতে পারে, মিউটও করতে হতে পারে। কিন্তু আপনাদের যেটা বলছিলাম, এই আইপ্যাক পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অন্য রকমের ধারা তৈরি করেছে, তারা এনেছেন। সেটা অন্য রাজ্যে হতো, কিন্তু পশ্চিমবঙ্গে হতো না। এই আইপ্যাক বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে একটা চিত্রনাট্য কিন্তু তৈরি করে দেন। সেই অতীতের বাংলা নিজের মেয়েকে চায় থেকে শুরু করে বহিরাগত তত্ত্ব, এবং কুণালবাবু বারংবার যে বহিরাগত তত্ত্বকে কেন্দ্র করে অমিত শাহজি এবং সেই নরেন্দ্র মোদীজি তাদেরকে বারংবার বলে থাকেন যে এনারা বহিরাগত ডেইলি প্যাসেঞ্জারি করেন। এবার তো অমিত শাহজি একেবারে পশ্চিমবঙ্গে 15 দিন থেকে যাচ্ছেন। তিনি এবার কোথাও না কোথাও একটা উত্তর দিয়েই দিলেন যে আমরা ডেইলি প্যাসেঞ্জারি করি না। কারণ অন্য রাজ্যেও তো ভোট হয়। একবার ভেবে দেখুন যে অন্য রাজ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি একজন বিজেপি নেতাও বটে, তো তিনি থেকেছেন 15 দিন টানা একেবারে। এই রাজ্যে কিন্তু এটা সম্ভব হয়েছে। আইপ্যাক বিভিন্ন রকমের অ্যানালিসিস করে তারপরে কিন্তু প্রার্থীদেরকে ভোটে নামান।
এই ধরুন ভবানীপুর কেন্দ্রটি যদি আমরা বেছে নিই, সেখানে মমতা দেবী এবং শুভেন্দু বাবুর একটা লড়াই হতে চলেছে অদূর ভবিষ্যতে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে একে অপরের প্রতি সেই ঘাত প্রতিঘাত। এই আইপ্যাক বা ওই প্যাকপ্যাকানি যেটা অনেকে বলে থাকে, তো সেই প্যাকপ্যাকানি বা পরামর্শদাতারা কিছু পরামর্শ দেন, সেগুলো বর্তমান পরিস্থিতির ওপরে ভিত্তি করে তারা বলে থাকেন। এই ক্ষেত্রে অনেকগুলো স্ট্র্যাটেজির কথা বলছিলাম, মূলত 5টি পয়েন্ট আপনাদের সামনে রাখার চেষ্টা করি। প্রথমত, মাইক্রো ম্যানেজমেন্ট বলে একটা কথা রয়েছে। এর মানে হচ্ছে আপনি পাড়া ধরে এবং গোষ্ঠী ভিত্তিক যে রাজনীতি যেগুলো হয়, যে একটা গোষ্ঠীকে আপনি বাগে আনতে পারছেন না। এই ধরুন গুজরাটি যেমন কিছুদিন আগে মহুয়া দেবী একটা মন্তব্য করেছিলেন, সেটাও এই কিছু পয়েন্টের মধ্যে পড়বে, ওটা আলাদা একটা বিষয়। তাই আমরা প্রথমে মাইক্রো ম্যানেজমেন্ট বিষয়টা বোঝার চেষ্টা করি। আপনি পাড়ায় গিয়ে প্রচার করছেন, আপনি কোন নেতাকে কোথায় ফিট করবেন সেটাতেও কিন্তু স্ট্র্যাটেজি ম্যাটার করে। সুতরাং এই যে মাইক্রো ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ক্ষুদ্র পরিসর, অর্থাৎ পাড়া এবং গোষ্ঠী ভিত্তিক যে পর্যালোচনা, ভোটারদের পছন্দ আর অপছন্দ এই মাইক্রো ম্যানেজমেন্টের দ্বারা হয়ে থাকে। দ্বিতীয়ত সেটা হলো অর্গানাইজেশনাল অ্যাসেসমেন্ট। এইগুলো কিন্তু সাংগঠনিক দিকটা দেখে থাকে, যে সাংগঠনিক শক্তি তাদের কতটুকু রয়েছে আর কতটুকু দুর্বলতা রয়েছে। সেই হিসেবে সেখানকার যারা অবজারভার হন, যেমন ধরুন ওই ভবানীপুরে ববি হাকিমের কথা উঠে আসে, এখন আবার জাভেদ খান সম্ভবত। তো এই যে পরিবর্তনগুলো কেন হয়? কারণ আইপ্যাক এগুলোর নির্দেশনা দিয়ে থাকেন। এইগুলো সর্বোচ্চ স্তর থেকে কোনো ওই যিনি রয়েছেন তাদের সভাপতি, সেই বক্সিবাবু কিন্তু নামেই সভাপতি, কাজ করেন আসলে এই আইপ্যাকের যারা আন্ডু পান্ডু গান্ডু রয়েছেন তারা। এর পরবর্তীতে তৃতীয়ত যে পয়েন্টটা রয়েছে সেটা হলো হাইপার লোকাল স্ট্র্যাটেজি। অর্থাৎ লোকাল বলতে আপনারা বুঝতে পারছেন যে আপনি আপনার পাড়াতে গিয়ে সেই পাড়ার মানুষের মন বোঝার চেষ্টা করুন। সেই পাড়াতে যদি সেটা ভবানীপুর হয়, তবে তো কসমোপলিটন ব্যাপারটা এসে যাবে। সেখানে তো বহু ভাষাভাষীর মানুষ রয়েছে, এই ধরুন পাঞ্জাবি রয়েছে, গুজরাটি রয়েছে, অনেক রকমের মানুষ সেখানে বসবাস করেন। তবে এই গুজরাটিদের সংখ্যা কিন্তু কম নয়, পাঞ্জাবিদের সংখ্যাটাও কম নয়। এই ক্ষেত্রে এই ভবানীপুর কেন্দ্রটিকে যদি আমরা বেছে নিই, তবে 2021 সালে বাংলা নিজের মেয়েকে চায়, এই যে নীতিবাক্য বাংলা নিজের মেয়েকে চায়, আপনারা শুনতে পেয়েছেন। আর অমিত শাহজি বা যে নরেন্দ্র মোদীজি, তিনি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও তাদেরকে বহিরাগত কিন্তু শুনতে হয়েছিল। বাঙালি অস্মিতা বারংবার বলে থাকছে তৃণমূল কংগ্রেস। আদেও তাদের নেতারা সেটা মানছেন কিনা মানছেন না সেটা না হয় অন্য বিষয়। তাদের একজন নেত্রী বলছেন যে গুজরাটি যারা রয়েছেন তারা আদেও স্বাধীনতা সংগ্রামে ভারতের সঙ্গে ছিলেন না। এখন এই হাইপার লোকাল স্ট্র্যাটেজির মধ্য দিয়ে তারা বোঝাতে চাইছেন যে মমতা দেবী হচ্ছে ঘরের মেয়ে। কারণ এই যে ঘরের মেয়ে বলার মধ্য দিয়ে ওনারা এখন শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলতে চাইছেন। কারণ ভবানীপুরের মেয়ে হচ্ছেন এই মাননীয়া, আর অপর থেকে ওই কাথি থেকে এসেছেন একজন এই শুভেন্দু বাবুকে এখন ওনারা বলছেন বহিরাগত। তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র, মানে বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা কেন্দ্র, সেটাও বহিরাগত হয়ে যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত অন্য রাজ্যের মানুষদেরকে বহিরাগত বলা হতো, এখন একই রাজ্যের অন্য দুটি বিধানসভা কেন্দ্র, তাদের মধ্যেও বহিরাগত তত্ত্ব চলে আসলো এই আইপ্যাক প্যাকপ্যাকানির দয়ায়। চতুর্থত হচ্ছে টার্গেট ভোটার ম্যানেজমেন্ট। এই ধরুন সেই মল্লিক বাড়ির যিনি একটি অভিনেত্রী রয়েছেন, সেই কোয়েল দেবী, তিনি হঠাৎ করে আবার কেন রাজনীতিতে নাম লেখাতে গেলেন? তাকেই বা কেন অ্যাপ্রোচ করলো এই তৃণমূল কংগ্রেস হঠাৎ করে? এর পেছনে একটা অন্য রকমের সমীকরণ রয়েছে। এই যে ভবানীপুর কেন্দ্রটি রয়েছে বিধানসভা কেন্দ্র, এইখানে পাঞ্জাবি লোকের কিন্তু অভাব নেই, বহু পাঞ্জাবি মানুষ রয়েছেন, তাদের ভোটটাও ম্যাটার করে। গুজরাটিরা যেমন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না বলে মনস্থির করে নিয়েছেন, অনেকে বলছেন, কারণ একজন তো বলে বসেছেন গুজরাটিদের কোনো অবদান নেই এই দেশের স্বাধীনতার ক্ষেত্রে। সুতরাং সেটার পাল্টা হয়তো তৃণমূল কংগ্রেস সেখানকার ওয়ার্ড ভিত্তিক নেতারা দিয়েছেন, কিন্তু মাননীয় তো একটাও এর বিষয়ে কথা বলেননি। কিন্তু
এই পাঞ্জাবিদের ভোটটাকে ক্যাপচার করার জন্য কোয়েল মল্লিক বলে যে অভিনেত্রী রয়েছেন, সেই অভিনেত্রীর যিনি শ্বশুর মশাই, তিনি কিন্তু একজন পাঞ্জাবি নেতা, একজন বড় মাপের পাঞ্জাবি নেতা। সুতরাং এই কারণেই কি কোয়েল দেবীকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছিল, সেই ভবানীপুরের যে পাঞ্জাবি ভোটাররা রয়েছেন তাদের ভোটগুলোকে ক্যাপচার করতে হবে। সবার লাস্ট যে পয়েন্টটা আপনাদের কাছে রাখবো সেটা হলো ক্রাইসিস ম্যানেজমেন্ট। এটা মহুয়া দেবীর যে করা ভুলগুলো, মহুয়া দেবী বলছেন গুজরাটিরা দেশের স্বাধীনতার ক্ষেত্রে কিচ্ছু করেননি, তাদের অবদান জিরো, বিগ জিরো। তাহলে এই ক্ষেত্রে মাঠে নামতে হচ্ছে সেখানকার লোকাল নেতাদের। আর বালুর ভূয়সী প্রশংসা আপনারা দেখছেন, আজকে টেলিভিশনে দেখছিলাম, বলছেন বালুকে ফাঁসানো হয়েছে, বালু ডিজিটাল এই রেশন কার্ড এনেছে, সমস্ত কিছুই বালুর অবদান। এই প্রথম মাননীয়াকে বলতে শোনা গেল যে মাননীয়া কিছু করেননি, তার দলের নেতারা কিছু করেছেন। এত জোরে জোরে জোর গলায় বলতে শোনা গেল। এর কেন্দ্রবিন্দুতে একটাই, সেই হাবড়া বিধানসভা কেন্দ্র। সে কেন্দ্রটিকে জিততে হবে, সে কারণেই এত ভূয়সী প্রশংসা। এই প্রশংসা তো অতীতে শোনা যায়নি তার মুখ থেকে এই বালুবাবুর বিষয়ে। হঠাৎ করে তাকে নতুন করে বালুবাবুর বিষয়ে এত রকমের নিত্য নতুন প্রশংসা কেন করতে হচ্ছে? কারণ ওই যে ভোট বড় বালাই একটা কথা বলা হয়। অতীতে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন কিন্তু মাননীয়া যেভাবে বিরোধিতা করতেন সেভাবে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেত্রী বিরোধিতা করতে পারতেন না। বিশেষত যখন মাননীয়া কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের কোনো নেতা নেত্রীর ক্ষমতা ছিল না বামফ্রন্টের বিরুদ্ধে উঁচু গলায় কথা বলা। এই মাননীয়া সেই সময় থেকেই বামফ্রন্টের বিরুদ্ধে উঁচু গলায় কিন্তু কথা বলতে শুরু করে। সেই সময় সেই কংগ্রেস দলের অন্য নেতারা যেন মিনমিন করতে থাকে এই গানটির মতো, আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এইভাবে তারা যেন মিনমিন করে বামফ্রন্টের প্রতিবাদ করতেন। কিন্তু মাননীয়া ছিলেন এক্সেপশনাল। তিনি এতটাই ডাকাবুকো ছিলেন যে 2011 সালে তাকে কিন্তু ক্ষমতায় আসতে দিতেই হলো শেষ পর্যন্ত বামফ্রন্টকে। যত উত্তরোত্তর সময় এগোলো ততই মাননীয়ার রূপ যেন গিরগিটির মতো বদলাতে শুরু করলো। তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লেন। এখন আইপ্যাকের দয়ায় বিভিন্ন নিত্য নতুন নাটকও কিন্তু হয়। এই ধরুন কিছুদিন আগে একটা ড্রোনের ঘটনা হলো, মাননীয়া তার হেলিকপ্টার চপার ওড়াতে পারছেন না সেই ড্রোনের কারণে। পরবর্তীতে দেখা গেল ভিডিওতে যাদেরকে গ্রেপ্তার করা হলো, যে 3 জনকে, তারা বলছেন যে আমরা সেই মতিবুর রহমান বলে একজন রয়েছেন তার হয়ে আমরা ফুটেজ দিচ্ছিলাম সেখান থেকে। বুঝুন অবস্থা, তারই দলের প্রার্থী কিছু লোক লাগিয়েছেন যে ভালো রকমভাবে ফুটেজ নিবি, তো সেই ব্যক্তিগুলোকে এখন অ্যারেস্ট করা হলো। মানুষ তো উল্টোটা জানলো, সভা থেকে তো অন্য কথা বলা হলো যে কনস্পিরেসি করা হচ্ছে ড্রোন দিয়ে, তার মানে উনি বলতে চাইছেন ওনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করছেন। এই যে ভোটের আগে এই ধরনের স্ট্র্যাটেজি, এইগুলো কি আইপ্যাকের তৈরি করে দেওয়া, নাকি নিজেই মাননীয়া এগুলোতে সিদ্ধহস্ত? আপনারা কি মনে করছেন? নিশ্চিতভাবে আপনাদের সুচিন্তিত মতামত লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।